ব্যাস পর্তুগালে পা দিয়ে দিল। বসে বসে বর্ডার ক্রস, না কোনো ইমিগ্রেশন, না কোনো ভিসা চেকিং, না কোনো পাসপোর্ট চেকিং, চলে এলাম পর্তুগাল। এ এক পিকুলিয়ার ব্যাপার, খুব মজা লাগলো। আমরা বর্ডার ক্রস করলাম 3:20-তে, স্পেনের টাইম 3:20, আমরা ঘড়ির দিকেও লক্ষ্য করিনি। এরপরে যখনই আমরা বর্ডারে ঢোকার 5 কিলোমিটারের মধ্যে আমাদের ঘড়ির সবাইকার টাইম হয়ে গেল 2:25। আপনাদের দেখাই, এ দেখো ঘড়ির টাইম, মোবাইলের টাইম সবই কিন্তু হয়ে গেছে এখন 2:25। তো ক্লিয়ারলি জীবন থেকে 1 ঘন্টা মুছে গেল, একটা অদ্ভুত ব্যাপার। এরপরে দিন আবার কিন্তু আমাদের এই ঘন্টাটাই কিন্তু জীবনে আবার জুড়ে যাবে যখন পোর্তো থেকে আমরা আবার যাব মাদ্রিদের দিকে। সেদিনকে স্পেনে ঢোকার সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা আবার 1 ঘন্টা এগিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গেই ধরে নিল নেট, এবং সঙ্গে সঙ্গে টাইম যে যার দেশের মতো অ্যাডজাস্ট করে দিল। যাক, এখনো অনেক রাস্তা বাকি। 3:25 মানে প্রায় আমাদের 2.5 ঘন্টা চলা হয়ে গেছিল, কিন্তু এখনকার হিসাবে মাত্র 1 ঘন্টা 25 মিনিট চলা হচ্ছে। ওকে, তাই সই। বাস এতক্ষণ একটা স্টপ দিয়েছে, কিন্তু নামতে দিচ্ছে না। আমাদের খিদেও পেয়েছে খুব, অনেকক্ষণ জার্নি করছি। বাসেই যদিও বাথরুম আছে, কিন্তু পেটের জ্বলনটা তো অন্যরকম। এই হচ্ছে ফারো এয়ারপোর্ট। অনেকক্ষণ ধরে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। বাস দাঁড়াচ্ছে, কিন্তু স্টপেজে কাউকে নামতে দিচ্ছে না। 1-2 মিনিট দাঁড়াচ্ছে আর চলে যাচ্ছে। যারা মহিলা রয়েছে তাদেরও ভেতরে একটা বাথরুম থাকা সত্ত্বেও সেটা লক ঠিকঠাক মতো কাজ করছে না, তারা কেউ যেতে পারছে না। বাইরে নেমে যে কোথাও যাব, একটা 7 ঘন্টার জার্নি, লোকের বাথরুম পেতে পারে, লোকের খিদে পেতে পারে, কোনো কিছুতেই মানে কোনো ভ্রুক্ষেপ নেই এদের। এবং এরা নিজেদের দেশের ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছু বলতেও চায় না, শুনতেও চায় না। আমরা এখন লাইবেরিয়ান পেনিনসুলা ক্রস করছি। এটা লিসবনকে আটলান্টিকের সঙ্গে সংযোগ করেছে। আর আমরা যে ব্রিজটা পেরেছি সেটা হচ্ছে ভাস্কো ডা গামা ব্রিজ। গুড মর্নিং ফ্রম পর্তুগাল। কাল বেশ রাতে পৌঁছেছি আমরা। তারপর কোনো কিছুই বাজার ছিল না, কিচ্ছু ছিল না। বাজার ঘাট করতে করতে বেড়ে গেছিল রাত্রির 10টা। কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আজ আমরা সকালে যাচ্ছি জেরোম মনাস্ট্রিতে। একটা ক্যাব বুক করা হয়েছে, কেননা একটু লেট হয়ে গেছিলো। সকালেই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করাচ্ছে, ভাবলাম প্রথম রাইডটা একটা ক্যাব বুক করে নিই। তো এখানে বোল্ট চলে আর উবার চলে। বোল্ট বুক করে নিয়েছি, বোল্ট চলে আসছে, আর 5-7 মিনিটের মধ্যে বোল্ট চলে আসবে। ওটা দেখে নিই। কাল আপনাদের রুম ট্যুরও করাইনি, পরে এসে আজকে বিকেলের দিকে করব বা সন্ধ্যের দিকে। রুমটা একটু নোংরা হয়ে থাকবে, কিছু করার নেই, ইউজ হয়ে গেছে। তবে যথেষ্ট ভালো রুম দিয়েছে এবারে, বিশাল রুম, প্রায় 5-6টা রুম রয়েছে, বসার জায়গা রয়েছে, রান্নাঘর বিশাল, 2টো বাথরুম। এই অ্যাপার্টমেন্টের ভেতরেই আমরা আছি। একটু সিঁড়ি দিয়ে উঠে লিফট নিতে হয়। এটার উল্টো দিকেই হচ্ছে কলম্বিয়ার এম্বাসি, জাস্ট উল্টো দিকে। 2টো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমাদের পর্তুগালের দ্রষ্টব্য দেখা শুরু হলো। আমরা একটা বড় ভ্যান পেয়েছি, বড় ভ্যানে সবাই মিলে উঠে পড়েছি আজকে। একটু দেখিয়ে দিই পেছনটা। এই যে সবাই পেছনে বসে আছে, প্রত্যেকে সবাইকে আসছে। রাস্তাঘাট অ্যাজ ইউজুয়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে একটু পিকপকেটিং হয়, পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার আগে একটু সাবধানে। তবে আমরা এই সময়টা এসেছি, টুরিস্টের চাপ অত বেশি নেই এখন। লিসবোয়া। এত গাছপালা এখানে, এত সুন্দর লাগছে পর্তুগাল। সিনিক বিউটি অবশ্যই স্পেনের থেকে পর্তুগালের বেটার, যেটা আমার মনে হচ্ছে। না, স্পেনে হিস্টোরিক্যাল জিনিস অনেক বেশি আছে। 2টো দেশেরই ইতিহাস খুব বিখ্যাত, ওই জন্য কম্পেয়ার করা ঠিক যাবে না। যেরকম পর্তুগিজদের সেরকম স্প্যানিশদের, এবং দুটোই ছিল। এবং 2টো দেশের মধ্যেই কিন্তু যুদ্ধ লোলুপতা ছিল। সমস্ত দেশ অধিকার করা, অন্যান্য দেশে নিজেদের বসতি স্থাপন করা, আর অত্যন্ত সাহসী ছিল। আমরা তাগুস নদীর প্রায় কাছাকাছি চলে এসেছি। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সামনেই। অসাধারণ দৃশ্য।
অপূর্ব দৃশ্য। ভেবেছিলাম নদীর ধার দিয়ে নিয়ে যাবে, কিন্তু কাছাকাছি এসে গাড়িটা ডান দিকে টার্ন নিয়ে নিল, নদীটা চোখের দৃষ্টি থেকে বেরিয়ে চলে গেল। না, আবার দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি ক্যামেরায়? ওই যে নদী, তাগুস রিভার সামনে। এই হচ্ছে জেরোনিমাস মনাস্ট্রি। ওই দেখো, ওইদিকেই রিভার সাইড, মা দিকে দেখবো, এটাও দেখে নিই, তারপর দেখবো। আমাদের তো সেরকম ব্যস্ততা নেই আজকে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। কাজ দেখেছো? এন্ট্রান্স কোন দিকে? আমাদের সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। ওই দূরে পাহাড়, পাহাড়ের গায়ে নদী, নদীটা এখন দেখা যাচ্ছে না। জেরুমি মনাস্ট্রি বিখ্যাত হচ্ছে এর বিখ্যাত মাডুলাইন আর্কিটেকচার এবং ভাস্কো ডা গামার অন্তিম শয্যা এখানেই শায়িত আছে। ভাস্কো ডা গামা মরে যাওয়ার পর অন্য জায়গা থেকে দেহাবশেষ তুলে এনে 1880 সালে এখানেই সমাহিত করা হয়। তার আগে রাজাদেরকে এখানে সমাধি দেওয়া হতো এই জেরুমি মনাস্ট্রিতে। এবং এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতি বছরে প্রায় 20 লক্ষ লোক এই জায়গায় ভিজিট করতে আসে এবং টিকিট কেটে ঢুকতে হয়, এটাও মাথার মধ্যে রাখতে হবে। জেরুমি মনাস্ট্রির মধ্যে রয়েছে ভাস্কো ডা গামার টোম্ব, সান্টা মারিয়া চার্চ, ক্লয়েস্টার্স এবং ডিসকভারির জন্য যে মনুমেন্ট, সেটাও এই মনাস্ট্রির মধ্যে রয়েছে। বিশাল বড় মনাস্ট্রি, আমাদের ঘুরতেও সময় লাগবে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন ঢুকতে দেয়। এই যে হচ্ছে এন্ট্রান্স, বাঁ দিকে জেরুমি মনাস্ট্রি আর ডান দিকে ইগ্রেদা চার্চ। এর জন্য হচ্ছে আলাদা লাইন। আমাদের শুধু জেরুমি মনাস্ট্রি। যারা এটা টিকিট পায়নি তারা হয়তো ওই দিকে যাচ্ছে। আমাদের সেদিনকে যেরকম হলো, ক্যাথিড্রাল টিকিট পেলাম না, আমরা চলে গেলাম প্যালেসটা দেখতে। ইউনেস্কোর স্ট্যাম্প লাগানো রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। জাস্ট এন্ট্রি নিলাম জেরুমি মনাস্ট্রিতে। এখানে লিখেই দিচ্ছে স্টার্ট ইউর ভিজিট। উপরে ওঠার সিঁড়ি, কার্পেট পাতা রয়েছে সিঁড়িতে। ওই জায়গা থেকে আমরা উঠে চলে এলাম। ওখানে এই ছবিটা ছিল, ওটা নিতে পারছিলাম না ওখানে দাঁড়িয়ে, তাই উপর থেকে নিতে হলো। বেশ চড়াই, অনেকগুলো সিঁড়ি। এই করিডোরটা প্রায় প্রত্যেক ছবিতেই দেখায়। এটাই জেরুমি মনাস্ট্রির সেই বিখ্যাত করিডোর। এটা সোজা যখন ঢুকলাম, এটা দিয়ে আমরা যাব। উপর থেকে থামগুলো খালি খেয়াল করুন, ম্যাসিভ। আমি ভাবি তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং মার্ভেল কোন জায়গায় পৌঁছেছিল। অবিশ্বাস্য রকমের ইঞ্জিনিয়ারিং, কি সুন্দর কনস্ট্রাকশন। 1 ইঞ্চি, 1 চুল কোথাও কিন্তু মিসম্যাচ নেই। যেদিক থেকেই ছবি তোলা হোক একই রকম লাগবে। প্রতিটা দিকে একইভাবে তৈরি, একই রকম মাপের, একই রকম ধাঁচের। প্রথমে উপর শুরু হলো, এবার আমরা নিচে নামবো। এই হচ্ছে নিচে নামার সিঁড়ি। বেশ গা ছমছমে একটা ব্যাপার, অন্ধকার অন্ধকার ভাব। আগেকার দেয়ালে এখানে মোমবাতি জ্বলতো, এখন মোমবাতির আকারই বাল্ব দেওয়া হয়েছে। এই চলে এলাম আমরা নিচে। একই টাইপের আর্কিটেকচার, কোনো আলাদা রকমভাবে কিচ্ছু বোঝা যাবে না যদি না কেউ বলে দেয়
এটা ওপর বা এটা নিচ। টোম্ব অফ আলেকজান্ড্রে হারকিউলান, টোম্বের মধ্যেই ঢুকছি আমরা। সেই টোম্ব। এই যে 6টা সিংহের মূর্তির ওপরে এটা দাঁড় করানো হয়েছে টোম্বটা। এটা হচ্ছে ফার্নান্দো পেসোয়া স্টোম্ব। ইনি পর্তুগালের এক বিখ্যাত সাহিত্যিক ছিলেন, সাহিত্যিক বললেও ভুল বলা হবে, বিখ্যাত কবি ছিলেন। এনারই টোম্ব এখানে তৈরি করা হয়েছে। এই পাশেই ফার্নান্দো পেসোয়া, এই হচ্ছে তার টোম্ব। পর্তুগালের বিখ্যাত কবি ফার্নান্দো পেসোয়া। এটা একটু চোখ বুলিয়ে নিলেই এখানকার ইতিহাস সম্বন্ধে পুরোটাই জানতে পারে। যদিও পুরোনো আমলের ট্রাম এখনও আমরা দেখতে পাইনি, এগুলো লেটেস্ট মডেলের ট্রাম। এটা কি আলাদা করে পড়ানো হয়েছে না লোমই পায় এরকম? আমরা এখন খাচ্ছি পাস্তেল দে নাতা, এখানকার বিখ্যাত একটা খাবার। টাট কি দিয়ে তৈরি করে এটা? ওই দোকানটা দেখছেন ব্লু পাস্তেল দে বেলাম লেখা, এটাই হচ্ছে ফাউন্ডার। অ্যাকচুয়ালি এই জিনিসটার ফাউন্ডার এখানে পাস্তেল দে নাতার ফাউন্ডার হচ্ছে এরাই। লাইন দেখুন খালি, ওই পুরো গলির মধ্যেও লাইন ঢুকে গেছে। এক্সিট যেভাবে করছেন, যে মুখে করছেন, বাঁহাতে চলে এলেই 150 মিটার রাস্তা ক্রস করে এলেই, বাঁ দিক দিয়েই হাঁটবেন, রাস্তা ক্রস করে এলেই এই জায়গাটা স্টারবাক্সও দেখতে পাবেন। পর্তুগিজ ট্রামের ভেতরে 3.2 ইউরো করে ভাড়া এক একজনের, এখানে কার্ড ঠাকাবে। আমরা এখন যাচ্ছি বেলেম টাওয়ার্স দেখতে। বেলেম টাওয়ার্স বা তোরে দা বেলেম বা বেথলেম টাওয়ার, এটাই হচ্ছে এটার আসল নাম। এই হচ্ছে আমাদের সামনের রাস্তা। এটাকে টাওয়ার অফ সেন্ট ভিনসেন্টও বলা হয়, পর্তুগিজ ভাষায় তোরে দে সাও ভিনসেন্টে। 16th সেঞ্চুরির রেনেসাঁস পিরিয়ডে এটার তৈরি হয়। তখন পর্তুগিজদের রমরমা বাজার এবং সারা পৃথিবীতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে পর্তুগিজরা বেরিয়ে পড়েছিল। অন্যদিকে স্প্যানিশরা, এদিকে পর্তুগিজরা, আর ইউকে থেকে ব্রিটিশরা। সাম্রাজ্যবাদের শুরু সেই সময় থেকেই হয়ে গেছিল এবং পর্তুগিজদের বীরত্বের একটা বিরাট ভাগ নিয়ে রেখেছে এই বেলেম টাওয়ার্স। এখান থেকে এমবার্কমেন্ট এবং ডিসএমবার্কমেন্ট হতো, এখান থেকেই সব কিছু শুরু হতো। সাম্রাজ্য দখল বা যে কোনো অভিযান, যে কোনো সৃষ্টি খুঁজে বার করার নেশায় পর্তুগিজরা যখন বেরিয়ে পড়েছিল, তখন এখান থেকে এদের যাত্রা শুরু হতো এবং এখানেই এদের যাত্রা শেষ হতো। সেই নদীর তীরে, যেটা সকাল থেকে বলছি, সেইখানে চলে এলাম আমরা। সেই তাগুস নদীর তীরে, সেই তাগুস নদীর তীরে আমরা চলে এসেছি। আমরা এখন রাস্তা ক্রস করব এই ওভারব্রিজের সাহায্যে। বেশ উঁচু, অনেকটাই উঁচু। উপর থেকে দেখুন এই রাস্তা, এইদিকে রাস্তা, আর ওপারে নদী। এই নদী বন্দরই তখন ব্যবহার করা হতো। এই হচ্ছে তোরে দা বেলেমের গার্ডেন। বেলেম টাওয়ার্সের রিনোভেশনের কাজ হচ্ছে, দূর থেকেই দেখা যাচ্ছে, কাছে গিয়েও দেখাচ্ছি। ওই জন্য ভেতরে এন্ট্রি এখন নিষিদ্ধ। এটাই ছিল তখনকার নদী বন্দর।
তাগুস নদীর ওপরে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে তাগুস নদীরই সাউদার্ন ব্যাংকে, আর বেলেম টাওয়ার্স হচ্ছে নর্দার্ন ব্যাংক। আমরা পুরো উল্টো দিকে চলে এসেছি। বাগানটা দেখুন। ভাস্কো ডা গামাকে মনে পড়ছে? ভাস্কো ডা গামা এখান থেকেই জার্নি শুরু করেছিল, আবার এখানেই ফেরত এসেছিল, এই বেলেম টাওয়ার্সে। এই হচ্ছে লিসবোয়ার সাইন। এই গার্ডেনের মধ্যেই তৈরি করা রয়েছে। লোকে এর ওপর চড়ে বসে সব ছবি তুলছে। এবার আমাদেরও গ্রুপেরও লাইন আসছে, সবাই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। আমার কয়েক হাত দূরেই এখন সেই বেলেম টাওয়ার। আগেই বলেছি রিনোভেশনের কাজ চলছে। তাগুস নদীর তীরে আমার ডান দিকে মানে পশ্চিম দিকেই হচ্ছে মোহনা। তাগুস নদী আটলান্টিকে মিশেছে, এই দিক দিয়েই এরা সব জাহাজ নিয়ে চলে যেত। বাঁ দিকটা হচ্ছে পূর্ব। আমার বাঁ দিকে মানে পূর্ব দিকে একটা প্লাজা বা এরেনা রয়েছে। এখানে সবাই দেখুন কীরকম ভিড় করে আছে, গান গাইছে, এখানে বাজনা বাজাচ্ছে, কয়েকটা ছোট দোকানও রয়েছে। এখানকার লোক কিন্তু খুব মজাদার, এরা লাইফটাকে এনজয় করতে জানে। আমাদের ভারতীয়দের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদয়াস্ত পরিশ্রম আর টেনশনে এদেরকে থাকতে হয় না বোধহয়। এখান থেকে দেখুন বেলেম টাওয়ার্স। আমরা এখন চলে এসেছি চিয়াডো। এটা হচ্ছে লিসবনের সিটি সেন্টার। আমরা এখন এখানে ঘুরবো। আরও 2-3টে জায়গা ছিল, কিন্তু পাহাড়ের ওপর একটা ক্যাসেল ছিল, সেখানে অনেকটা হাঁটতে হবে বলে আমরা আর গেলাম না। এই কদিন এত হাঁটা হয়েছে, প্রতিদিন 10-12 কিলোমিটার। আমরা শুধু এই ভাইবসটাই এনজয় করতে এসেছি আর কি। এদের সিটি লাইফ কীরকম, কীভাবে হচ্ছে, কীভাবে চলছে। সবাই যথারীতি লাঞ্চে বসে গেছে, স্ট্রিট লাঞ্চ। এরা এই লাইফটাকে এনজয় করে সত্যি। এটা হচ্ছে হোটেল বোর্গেস শ্যাডো। এটা খুব পুরনো একটা হোটেল। এইটা দেখুন, কাফে বার্ট্রান্ড, দ্য কাফে অফ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট বুক শপ। এই ভেতরে এইটা হচ্ছে ওয়ার্ল্ড ওল্ডেস্ট বুক শপ। এই তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে দোকানটা। এই দেখুন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সিন্স 1732, not 52, since 1732. আমরা একটা সুপার মার্কেটে ঢুকছি, কন্টিনেন্টে। পর্তুগালের বিখ্যাত ব্র্যান্ড কন্টিনেন্টে। বম্বিয়া, হ্যাঁ। এরা সবাই ফ্রিজ ম্যাগনেট কিনতে ঢুকেছে দোকানের ভেতরে। আমরা বাইরেই দাঁড়িয়ে। আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় খেতে। এই কদিন দুপুরে প্রত্যেক দিনই প্রায় বাইরে খেয়েছি লোকাল খাবার, লোকাল কুইজিন। আজ দেখি আবার ইন্ডিয়ান খাবার মন হয়েছে সবাইকার। যদিও ডিনারটা নিজেরাই বানিয়ে নিচ্ছি, খুব আনন্দ করেই খাচ্ছি আমরা প্রতিদিন। আজকেও চিকেন হবে রাত্রে, আর কাল হবে চিংড়ি মাছ। সব লিডল থেকে বাজার করে নিয়ে এসেছি। আর আজকে আরেকবার যাবো এল করতে ইংলিশ। ইন্ডিয়ান রেস্তোরাঁর দিকে যাচ্ছি। আশেপাশে সব লোকাল
রেস্তোরাঁ, পর্তুগিজ রেস্তোরাঁ। এখানেও তাপাস পাওয়া যায়। এই তো চলে এসেছি আমাদের ইন্ডিয়ান রেস্তোরাঁ। বাহ, আমাদের ভেজ প্ল্যাটার চলে এসছে, অর্ডার দেওয়া। কঙ্কনার আজকে ভেজ, মঙ্গলবার, ওই জন্য আজকে চলে এলো ভেজ প্ল্যাটার। কী কী দিয়েছে? সিঙ্গাড়া দিয়েছে, একটা পনিরের কিছু দিয়েছে, হারা ভরা কাবাব দিয়েছে। হারা ভরা কাবাবটা নাও, বাকিটায় পেঁয়াজ আছে। খাবার চলে এসছে আমাদের। এটা হচ্ছে চিকেন বাটার মশলা, এটা হচ্ছে চিকেন টিক্কা। টিক্কাটা কিন্তু আমি খাবো, আমি কিন্তু বাটার মশলা নয়। এদিকেও চলে এসছে। ওটা কি আছে? বাটার চিকেন এখানেও আছে। আন নেবে? ঠিক আছে, টিক্কা ওদিকেও আছে। না, টিক্কা ওইদিকে থাক আমাদের। সবাই নাও একটু একটু করে এক পিস করে। আর বাটার নান আর একটা আলু গোবি বলা হয়েছে। এবার তাহলে খাওয়া শুরু করি আমরা। নানগুলো ওখান থেকে হয়ে গেলে লিখে দিই। আপনারা দেখুন। তাহলে খাও, আমরা বাকি দিই। খাবার খেয়ে বেরোলাম। প্রথম ইউরোপে এসে এত ভালো খাবার খেলাম, পুরো একদম ইন্ডিয়ান স্টাইল। এনারা পাঞ্জাব থেকে এসে দোকান করেছেন। খুব সুন্দর খাবার, খুব সুন্দর খাবার। এই দোকানটার নাম মনে রাখবেন, স্বাগত। স্বাগত, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। খুব ভালো খাবার। হোটেল থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়ান মার্কেটের দিকে যাচ্ছি। ইন্ডিয়ান মার্কেট বলতে পার্টিকুলারলি বাংলাদেশি মার্কেট। এখানে এমনি সেরকম কোনো কাজ নেই, তাই ঘুরে বেড়ানো আছে। সামনের রাস্তায় লিসবনের পুরনো ট্রাম আসছে, এক্ষুনি দেখাচ্ছি, চলে আসুক। ওই দূরে দাঁড়িয়ে আছে, ওই দেখুন আসছে সেই ছোট্ট ট্রাম। এগুলো আপনারা ছবি বা ভিডিওতে দেখেছেন। বাহ, নস্টালজিক ফিলিং। বাহ, এক কামরার ট্রাম। অনেকটা হেঁটে ওপরে উঠে পার্ক এদোয়ার্দো দ্য সেভেন, রাস্তার দুপাশেই পার্কটা মিলিয়ে করা। এই পার্কে শুটিং হয়েছিল গ্রেট গ্যামলার ছবির। অমিতাভ বচ্চনের সে বিখ্যাত গান ও मैं तुमसे क्या कहूँ दीवाना, সেই গানটি। মাঠে সবাই কুকুর নিয়ে খেলা করছে পার্কে। রাস্তার ডান দিক আর বাঁ দিক, দুদিক মিলিয়ে পার্ক। এই আমরা ঘুরে ফিরলাম। এবার আপনাদের একটু ফ্ল্যাট ট্যুরটা দিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠছি, ফ্ল্যাটের দরজায় সবাই ঢুকছি। এবার আপনারা একটা ফ্ল্যাট ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই এই হচ্ছে একটা জায়গা, এটা কালকে ইউজ হয়েছে। একটা ডবল বেডরুম, এর ভেতর দিয়েই যাওয়া যায় লিভিংয়ে। আবার অন্যদিকে ঘুরেও আমি দেখাবো। এটা হচ্ছে লিভিং। এটা দিয়ে বেরোনো যায়। এই যে এটা দিয়ে আমরা ঢুকবো, এটা লিভিং। এরপরে এটা হচ্ছে রান্নার জায়গা। 8 জন আছি, বুঝতেই পারছেন, বেশ অগোছালো হয়ে আছে। গ্রিলার, ওভেন, ওয়াশিং মেশিন,
এখনো জামা কাপড় কাচা চলছে, কাচতে দিয়ে দেওয়া হয়েছিল। এর সাথে লাগোয়া একটা ছোট টয়লেট বা ওয়াটার ক্লোজেট যাই বলুন। এইটা এখানে একটা ফ্রিজ রাখা আছে বিশাল বড় সাইজের। আর এই রান্নাঘর থেকে বেরিয়ে একটা টেরেস করা রয়েছে, কমন টেরেস এই দুটো ফ্ল্যাটের সাথে। এই ফ্ল্যাটটা আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। এই হচ্ছে টেরেস, টেরেসটাও বিশাল। এইখানে আরেকটা বেডরুম। এখানে প্রত্যেকেই বেডরুম পেয়েছি, কোনো শেয়ার করতে হয়নি, প্লাস এক্সট্রাও আছে। এক্সট্রাও রয়েছে। এইটা হচ্ছে একটা বাঙ্ক বেডরুম, বাচ্চারা কেউ যদি আসে সেটার জন্য। বাঙ্ক বেডরুম থেকে বেরিয়ে এইটা আমার রুম, এখানেও দুটো বেড দেওয়া আছে। এটা ঠিক উল্টো দিকে আর একটা বেডরুম, সামনে দিয়ে পুরো রাস্তা যাচ্ছে, বড় রাস্তা। এটাও একটা রুম। কি অবস্থা দেখুন আমাদের, এই যে সামনে বড় রাস্তা, মেন রাস্তা। নমস্কার, আজ একটা নতুন দিন। আজ আমাদের গন্তব্য হচ্ছে পেনা প্যালেস, সিন্ত্রা। আমরা একটা ক্যাব বুক করেছি, 8 সিটার ক্যাব। আজকে দিনটাও খুব মেঘলা মেঘলা করছে। আজকে আমরা এখান থেকে ক্যাব ধরে নিচ্ছে 44 ইউরো। আমরা এখান থেকে যাব সিন্ত্রা মেন গেট, পেনা প্যালেসের গেটে। পেনা প্যালেস দেখবো আজকে। তো আমি বিট্টুকে এবার জিজ্ঞেস করছি আমরা পেনা প্যালেসে কি কি দেখবো। পেনা প্যালেস অ্যাকচুয়ালি একটা মুনিশ আর্কিটেকচার দিয়ে তৈরি ক্যাসেলটা। তো একটা কালারফুল ক্যাসেল যেটা হিল টপের উপরে লোকেটেড। সিন্দ্রা অ্যাকচুয়ালি একটা হিলি এরিয়া। তো সিন্দ্রায় বেসিক্যালি 3 ধরনের ক্যাসেল আছে। একটা হচ্ছে ন্যাশনাল প্যালেস অফ সিন্দ্রা, একটা মুনিশ ক্যাসেল, আর একটা ন্যাশনাল প্যালেস অফ পেনা। তো আমরা আজকে ন্যাশনাল প্যালেস অফ পেনাটা দেখবো, তারপরে ওখানে গিয়ে দেখানো হবে সেই প্যালেসের মধ্যে কী আছে। আর আমাদের ক্যাব এখান থেকে নামিয়ে দেবে টিকিটের সামনে, টিকিট গেটের সামনে। আমাদের অলরেডি টিকিট করা আছে। ওখানটা বেশ হিল টপ, অনেকটা উঁচুতে হাঁটতে হয়। তার জন্য একটা ওখানকার বাসই, ট্যুরিস্ট বাসই একটা বুক করে নেওয়া হয়েছে, যেখানে আমাদের টিকিটও করা আছে। আমরা বাসে একদম টপ পর্যন্ত চলে যাব। আমাদের গ্রুপ পুরো রেডি বেরোবার জন্যে। সবাই দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য আর কি। আমরা চলে এসেছি সিন্ত্রা মেন গেটে। এই ভেতর থেকে বাস ছাড়বে, আমরা এই রাস্তা দিয়ে এলাম। আচ্ছা, আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন এখানে নেটওয়ার্ক খুব পুয়ার, ট্যাক্সি পাওয়াও খুব অসুবিধা, এখানে খুব কম ট্যাক্সিই আসে। এই নিচের দিকের রাস্তা দিয়ে গিয়ে বলছে হেঁটে হেঁটে 1-1.5 কিলোমিটারের নিচে নেমে যাব, ওইখান থেকে আমরা বাস নেব। ব্যাটারি চালিত আমাদের বাস চলে এসছে। এই বাসই আমাদের নিয়ে যাবে পেনা প্যালেসে। অনেকটা ওপরে, হেঁটে যেতে প্রায় 30 মিনিট লাগবে। আমরা আর হাঁটা ঝামেলা নিইনি। আমরা চলে এসেছি পেনা প্যালেসে। এই হচ্ছে বহির দৃশ্য। এরপর আমরা ভেতরে ঢুকবো পেনা প্যালেসের। বাস এখান অবধি ছেড়ে দিল, এরপর আমাদের হেঁটে হেঁটেই উঠতে হবে। While the red part was where the old monastery of Pena was, from 1500. The yellow was already filled by the president came in, just found আমরা এখন পেনা প্যালেসের মধ্যে ঢুকবো। এই হচ্ছে গেট, ভেতরে লাইন আছে, আমাদের 1টার সময় টিকিট আছে। আমরা এখনো লাইনেই দাঁড়িয়ে, 1টা বাজেনি এখনো, 12:55। 1টার সময় আমাদের টিকিট, ঠিক 1টাতেই আমাদেরকে ছাড়বে। আর ক্রমশ প্রাসাদ ওপর দিকেই উঠছে।
এই হচ্ছে নিচের দিক, এখান থেকে আমরা উঠছি। আমরা এখন প্যালেসে ঢোকার মুখে দাঁড়িয়ে। এটা যারা ভেতরে ঢোকার জন্য টিকিট কাটেননি, এটা তাদের জন্যে। ওনারা ঢুকে বাইরে বাইরে দেখে বেরিয়ে যাবেন। আর আমরা ঢুকবো এই দিক দিয়ে, এই ইয়েলো বিল্ডিংয়ে যে লাইনটা দেখছেন, এই দিক দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে আমাদের লাইন, আর এই হচ্ছে মেন এন্ট্রি। ওই যে টিকিট দেখে দেখে সবাইকে ঢুকতে দিচ্ছে। এই হচ্ছে প্যালেসের একটা কোর্টইয়ার্ড। প্রচুর ভিড়, দেখেই বুঝতে পারছেন আপনারা, প্রতিটা দিকেই শুধু লোক আর লোক। পরপর শিডিউল করা আছে কোন ঘর থেকে কোথায় যাবেন। অডিও গাইড রয়েছে, কিন্তু ইন্টারনেট নেই এখানে। ইন্টারনেট না থাকার জন্যে আমরা কোনো কিছুই শুনতে পারছি না, সবই বুঝে নিতে হবে কোনটা কী রুম। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, একটা ফুটবলস। এইটা হচ্ছে তার পরের ঘরের সিলিং। ইয়েস, এটা ডাইনিং হল। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ডাইনিং হল। এখানে সব প্যালেসেই একটা পিকুলিয়ার স্ট্রাকচার রয়েছে। চারদিক দিয়ে গোলভাবে কনস্ট্রাকশনগুলো তৈরি হয়, আর মাঝখানটা একটা কোর্টইয়ার্ড করা থাকে, যেখানে কোথাও জলের ব্যবস্থা থাকে, কোথাও ছোট্ট সুইমিং পুল রাখা থাকে, এই টাইপের পুরো ব্যাপার। এই ঘরটা হচ্ছে অফিস অফ দ্য কিং কার্লোস। কত সুন্দর সাজানো। এর পরের গন্তব্য বেডরুম। বেডরুমে সাইড টেবিল, ওইখানে সাইড মিরর, একটা সেন্টার টেবিল, বেড, একটা বসার কুর্সি, কিছু ফটোগ্রাফস। বেশিরভাগ রাজাদের দেখবে বিছানাটা খুব ছোট হতো, কেন জানি না। Until the extinction of the monastery, this small space was used as a prison, where monks under punishment were confined. এই রুমটা হচ্ছে সেইটাই, প্রিজন। কর্ডোবার ওই প্যালেসের ভায়ানা থেকে এই প্যালেসটা কিন্তু অনেক বেটার। এটা হচ্ছে টি রুম। আলমারির কাজগুলো শুধু দেখুন। এটা ছিল অফিস অফ কুইন আমেলিয়া। অসম্ভব অসম্ভব, মিস্ত্রিরা এখন এই কাজ করতে পারবে। এর পরের ঘরটা দেখুন খালি,
সিলিংটা, সিটিং রুমের সিলিং। এবার নিচেটা দেখুন সিটিং রুমে, উফ গর্জিয়াস। আমি খালি টেবিলটা দেখছি, দেখো ডান দিকের। ভাসগুলো। এইবার চলে এসেছি ছাতে। বৃষ্টির আবহাওয়া, নিচে পুরো কুয়াশা হয়ে গেছে। আসার সময় নিচেটা দেখা যাচ্ছিল, কিন্তু তখন ভেবেছিলাম ওপর থেকে উঠে ছবিটা তুলব, কিন্তু ওয়েদারটা একটু ডাল হয়ে গেল। তাও নিচেটা জানি না দেখাতে পারবো কি না, ক্যামেরায় কতটা আসবে। খালি চোখে একটু দেখা যাচ্ছে অল্প। ওই দেখুন নিচে জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমাদের দেশে যে প্যালেসগুলো আছে তাদের কাছাকাছি লাগে না সেরকম। ওপর থেকে নিচের দৃশ্য। এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম। পেনা প্যালেস থেকে আমরা চলে এসেছি এখন মিরাদৌড় দেখতে। মিরাদৌড় হচ্ছে এমন একটা জায়গা, পাহাড়ের অনেকটা উপরে, এটা শহরই, এটাই লিসবনের একটা পার্ট। কিন্তু এই জায়গা থেকে লিসবন, তার সাইডের নদী, পুরো শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। যখনই লিসবন আসবেন এই জায়গাটাতে একবার অন্তত ট্রাই নেবেন দেখার জন্য। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। আর ভাগ্যদেবী আমাদের প্রতি সহায় হলেন। হ্যাঁ, রোদটা উঠেছে, উঠলেন, রোদটা উঠেছে, নয়তো একদম মানে ওই ঘন মেঘ যেরকম আমরা দেখে এলাম পেনা প্যালেসে, নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না। সেখানে মিরাদৌড় থেকে পুরো শহরটা, লিসবন শহরটা নিচে পর্যন্ত এতটাই সুন্দর লাগছে। আর ওই তো তাগুস নদী। হ্যাঁ, আচ্ছা, এটা কোন পার্টে এলাম আমরা? সাউদার্ন পার্ট, বেলেম টাওয়ার্স? না বেলেম টাওয়ার নয়, ওই যে সেন্ট জর্জ ক্যাসেল। আচ্ছা, সেন্ট জর্জ ক্যাসেল। সেন্ট জর্জ ক্যাসেল ছিল মানে নর্দার্ন পার্টে, নর্দার্ন পার্টে। আমরা আছি কোন পার্টে? আমরা আছি সাউদার্ন পার্টে। সাউদার্ন পার্টে আছি। খুবই সুন্দর লাগছে এখান থেকে, খুবই সুন্দর দৃশ্য। যদি কখনো লিসবন আসেন আমি বলবো এখানে অন্তত একবার আসুন। এই জায়গাটায় বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের একটা ট্রিপ, 10 মিনিট কাটান, ভালো লাগবে। এই হচ্ছে সেই পর্তুগালের বিখ্যাত বাংলাদেশি মার্কেট, মার্তিম মুনিজ। এইখানে সমস্ত, এই মলে সমস্ত বাংলাদেশিদেরই দোকান বেশিরভাগ, এবং সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এখানে। সুভেনির থেকে আরম্ভ করে ঘড়ি, রেপ্লিকা, অনেক কিছুই পাওয়া যায় এইখানে। আমরা এর ভেতরে ঢুকি, একটা ইন্ডিয়ান রেস্তোরাঁতে খেলাম, পাঞ্জাবি রেস্তোরাঁ। কিন্তু যত যাই খাই, বাইরে এসে ইন্ডিয়ান রেস্তোরাঁ দেখলেই হামলে পড়াটা আমাদের স্বভাব, কিন্তু প্রতিবারই ঠকতে হয়। স্বাদ সেই এখানকার মতোই, মিষ্টি মিষ্টি সমস্ত কিছুতেই। আমরা এখান থেকে আজ আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাব। কাল সকালবেলাতেই আমাদের বেরোতে হবে, 4টের মধ্যে উঠতে হবে আমাদের, আর 5:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। 7টার সময় আমাদের বাস পড়তে যাওয়ার জন্য। ওইদিকেও আর একটা কমার্শিয়াল, পুরো অঞ্চলটাই ইন্ডিয়ান আর বাংলাদেশিদের এই অঞ্চলটা। বুঝতে পারছেন এখন সকাল না রাত? এটা একটা সকাল, আজ 9 অক্টোবরের সকাল। আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে 3:30 4টের সময়, দাড়িও কাটতে পারিনি। এখন বাজে প্রায় 6টা। আমাদের যেতে হচ্ছে ওরিয়েন্তে, ফ্লিক্স বাস স্টপেজ, যেখানে ট্রেন স্টেশনও আছে। ওরিয়েন্টই হচ্ছে মেন এখানকার জায়গা, মেন টার্মিনাস। আমাদের ওরিয়েন্তে যেতে হবে। আমরা আজকে লিসবন থেকে পোর্তো যাচ্ছি। আমাদের আজকে লিসবনের ট্রিপ শেষ হলো, পোর্তোর দিকে যাচ্ছি। কিন্তু বেশ ঠান্ডা রয়েছে আজকে, ওই জন্য বুঝতেই পাচ্ছেন
গায়ে একটা পাতলা জ্যাকেটের মতো রয়েছে, উইন্ডচিটার টাইপ, আরামদায়ক, ভালোই আরাম লাগছে, ঠান্ডা রয়েছে বেশ। আমাদের ট্যাক্সিও এসে যাবে। আর একটা কথা বলে দিই, এখানে উবর বা বোল্ট যে দুটো ট্যাক্সি সার্ভিসই আছে, খুব সাবধান, এটা কিন্তু যখন তখন যে কোনো মুহূর্তে ক্যান্সেল করে দেয় ট্রিপ। কালকে চোখের সামনে দিয়ে চলে গেল, বুক করেও সেটা ক্যান্সেল দেখিয়ে একদম চোখের সামনে এসে ক্যান্সেল করলো। এবং পর 7-8 বার আমার ক্যান্সেল হয়েছে। আমার একটা তো আইডি ব্লক করে দিল যে কালকের জন্য আর হবে না, আর একটা আইডিতে আবার আজকে সকালে বুক হলো। এই প্রবলেমটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। আর এখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট সেটাও কিন্তু বার্সেলোনা বা মাদ্রিদের মতো এতটা সহজলভ্য নয়, কিন্তু ট্যাক্সি ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির চেয়ে অনেকটাই কম। এই হচ্ছে ফ্লিক্স বাস স্ট্যান্ড, লিসবন ওরিয়েন্তে। শুধু ফ্লিক্স বাস কেন, এখান থেকে আলসা, জিপসি, যত রকমের বাস লাইন আছে, মন বাস, সব এইখান থেকেই ছাড়ে। আমরা বুক করেছিলাম ফ্লিক্স বাস, আমাদের জন্য এখানেই আসবে ফ্লিক্স বাস। আজকে আপনাদের আগেও বলেছি, আমরা আজকে যাচ্ছি পোর্তো। পোর্তো হচ্ছে এই আইবেরিয়ান পেনিনসুলারই একটা বিখ্যাত জায়গা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলেও এটাকে বলা হয়। এর দুটো পার্ট আছে, একটা ইনার মিউনিসিপ্যালিটি পার্ট আর একটা হচ্ছে আরবান পার্ট। ইনার পার্টের লোক সংখ্যা প্রায় 2.5 লাখ, আরবান পার্টে প্রায় 14 লাখের ওপরে। তো এই নিয়েই পোর্তো শহরটা গঠিত। আপনারা সবাই নিশ্চয়ই পোর্ট ওয়াইনের নাম শুনেছেন। পোর্তোর এই ওয়াইন সবচেয়ে বিখ্যাত, পোর্ট ওয়াইন। এই পোর্তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার কারণ হচ্ছে পোর্তো একটা সময় রোমান আউটপোস্ট হিসাবেও গণ্য হতো। সেই কারণের জন্যেই এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বেশ কিছু পিলার, মনুমেন্টস ইত্যাদি পুরনো আমলের এখনও রয়ে গেছে। আমরা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আমার হাতে টাইম শর্ট। আমরা আজকে যাব, আমরা প্রায় পৌঁছাবো গিয়ে হচ্ছে 11:30-12টা। ওখানে চেক ইন করে কিছু তো খেতে হবে, পেটে কিছু দিতেও হবে, তারপর বেরিয়ে পড়বো আমরা ঘুরতে। তার মধ্যে আমাদের একটা ওয়াইন ট্যুর আছে। পোর্তো যেহেতু ওয়াইনের জন্য বিখ্যাত, ওয়াইন কীভাবে তৈরি হয় তার একটা ট্যুর করব। তারপর আমাদের একটা ক্রুজ আছে বিকেলবেলার দিকে, বিকেল 6টার সময় এই ক্রুজটাও আমরা করব। তার মধ্যে এরপর যতটা যে মানে দেখার জিনিস আছে কভার করার চেষ্টা করে আমরা দেখাবার চেষ্টা করব। এরপরে কাল সকালেই আমাদের 9টার সময় বাস রয়েছে, প্রায় 10 ঘন্টার জার্নি। আমরা যাব মাদ্রিদ। আমরা এখান থেকে ট্রেন পাইনি, এখানে বাসই ভরসা, সেই হিসেবে আমরা কাল সকালে বেরিয়ে যাব মাদ্রিদে।